ভোট দিয়ে যা আয়ে ভোটারায়, ভোট দিয়ে যা আয়ে ভোটারায়। মাছ কুটলে মুড়ো দিব, গাই বিয়লে দুধ দিব, দুধ খেতে বাটি দিব, সুদ দিলে টাকা দিব, ফি দিলে উকিল হব, চাল দিলে ভাত দিব। মিটিং যাব না, অবসর পাব না, কোনো কাজে লাগব না, যদুর কপালে আমায় ভোট দিয়ে যা, ভোট দিয়ে যা, যদুর কপালে আমায় ভোট দিয়ে যা, ভোট দিয়ে যা। এভরি ফেয়ারি টেল অ্যাকচুয়ালি টু বি ফট ফর। যে কোনো রূপকথায় পেছনে একটা বিপ্লব থাকে, অনেক গল্প থাকে। আমি যে গানটা দিয়ে শুরু করলাম, এটা তো আপনারা সবাই জানেন, অনেকেই জানেন যে শরৎ পণ্ডিত দাদা ঠাকুর মিউনিসিপ্যালিটি ইলেকশনে ফুলরি বিক্রেতা কার্তিক চন্দ্র সাহাকে ওখানকার প্রবল প্রতাপশালী যদু ভট্টাচার্যের বিরুদ্ধে ভোটে দাঁড় করিয়ে জিতিয়েছিল। এবং সবাই যদু ভট্টাচার্য বলেছিল ও তো ফুলুরি বিক্রেতা, ফু দিয়ে উড়িয়ে দেব। কিন্তু দাদা ঠাকুর বা শরৎ পণ্ডিতের বুদ্ধির কাছে সে পরাজিত হয়েছিল। সে গল্প ইতিহাসে আছে এবং একটা রূপকথা তৈরি হয়েছিল। আর দুর্নীতি তো আমাদের দেশের ডিএনএতে আছে, যদিও কেন যে লোকে এত দুর্নীতি করে চিৎকার করে আমি ঠিক বুঝি না। তখনও ছিল। দাদা ঠাকুর বলেছিলেন যারা উঠতে বসতে কমিশন খায় তারাই কমিশনার হয়। তা আমাদের দেশে দুর্নীতি মানে অর্থনৈতিক দুর্নীতি, এটা ডিএনএতে আছে। এটা চিরকালই ছিল, চিরকালই এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তা কিছু মানুষ আর কি সে একেবারে উত্তেজিত হয়ে পড়ে শাসক দলের প্রতি। কেন হয় জানি না, বোধহয় তারা ইতিহাস ভুলে যায়। তা আমি আবার চটপট ইতিহাস ভুলি না, আমার আবার ইতিহাসের প্রতি খুব আগ্রহ। তা আমি এই যে রূপকথার গল্প যেটা আর কি বলতে চাইছি, যে এই তো সামনে 4 তারিখ ভোটের রেজাল্ট আউট হবে। আচ্ছা, আমাদের এখনকার এইবারের ভোটের ইলেকশনে কি কোনো রূপকথা হবে? রূপকথা মানে হচ্ছে একটা অসম্ভব, মানে যেটা মানে আশা করা যায় না, সেটা আর কি হয়ে গেল। আমার তখন বোঝার মতন রূপকথা বা ভোট টোট অত বোঝার মতন তো তখন আমার বয়স বা বুদ্ধি ছিল না। তা আমি ইতিহাসে যতটুকু দেখেছি, পড়েছি বা জেনেছি, যে 1984 সালে যিনি আজকের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর প্রথম ভোটে দাঁড়াবার সুযোগ পেয়েছিলেন। তা যাদবপুর কেন্দ্রে তখন প্রবল প্রতাপশালী সিপিআইএম দলের নেতা সোমনাথ চ্যাটার্জিকে তিনি ভোটে হারিয়েছিলেন। সেটা মানে ভোট যুদ্ধের এতে, এবং তার থেকেই কিন্তু তিনি উঠে এসেছিলেন, এবং সেটা কিন্তু তার রূপকথা। তা সেটা আমার মনে নেই, সত্যি মনে থাকা সম্ভবও নয়। কিন্তু আমার একটা রূপকথা মনে আছে বর্তমান মুখ্যমন্ত্রীর, সেটা হচ্ছে 2004 সালে উনি যখন ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সিপিআইএম দলের নেতা রবীন দেব। তা তখন তো সিপিআইএম বা বামফ্রন্টের একেবারে স্বর্ণযুগ। তা উনি রবীন দেব 1 লক্ষ ভোটে হেরে গেছিলেন। তা সেটা কিছু না, হার জেতা হতেই পারে। কিন্তু টিভি চ্যানেলে এসে উনি বলেছিলেন, আমার মনে আছে, আমি চটপট ভুলি না কোনো কিছু। তা রবীন দেব বলেছিলেন, আমি যে ব্যবধানটা কমিয়েছি, মানে 1 লাখে যে উনি জিতেছেন, এটাই আমার জিত। তো এটাও একটা অসম্ভব সুন্দর রূপকথা। রূপকথা তো নানাভাবে হয়। ধরুন যদি সিঙ্গুরে গাড়ি কারখানা হতো, তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও একটা রূপকথার মধ্যে চলে আসতেন। যদিও মানে যারা নেতিবাচক মনের মানুষ, বিশেষ করে সিপিআইএম দলের সমর্থক, তারা বলে যে এই
গাড়ি কারখানাটা হয়নি নাকি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এগুলো ইতিবাচক মনের মানুষরা কখনো বলে না। কেউ যদি বলে আমি চাকরি পাইনি, আমি কিছু করতে পারিনি, আমার প্রেম হয়নি, এ হয়নি, ও হয়নি, এর জন্য দায়ী হচ্ছে আমার মা বাবা, এর জন্য দায়ী আমার আত্মীয়, পাড়ার প্রতিবেশী, বা আমাদের দেশের সিস্টেম, বা আমার ভাগ্য, আমার ভাগ্যে নেই, এ নেই, এগুলো তার লোকে শোনে না। নাথিং সাকসিড লাইক সাকসেস, মানুষ সাফল্যকে জানে। তা বুদ্ধদেব বাবু যে গাড়ি কারখানার প্ল্যানিং উনি করে এমপ্লয়মেন্ট সমস্যা মেটাবার চেষ্টা করেছিলেন, সেটা যদি অ্যাপ্রিসিয়েট করতে হয়, তাহলে উনি সেটা এক্সিকিউট করতে পারেননি, সেই দায়টাও কিন্তু ওনার এবং ওনার দলের লোকের। এবং সেই কারণেই রেজ্জাক মোল্লা বলেছিলেন যে হেলা ধরতে পারে না, কেউটে ধরতে গেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আমরা অন্ধ সমর্থক যারা, তারা আর কি সেইগুলো বিচার করি না। আমি আমার নিজের জীবনে ব্যক্তিগত ফিলোসফিতে যেটা বিশ্বাস করি, কারণ আমাকে তো অনেক বাধার সঙ্গে লড়াই করতে হয়েছে বা হচ্ছে, যে বি ট্রুথ ইয়োর সেলফ, গিভ 100%। তুমি নিজেকে 100% দাও, এর বাইরে আর তোমার হাতে কিছু নেই। যে ভাগ্য, একে ওকে ব্লেম করা যে সিস্টেম ভালো না বা এ আমার ভাগ্যে নেই, এসব কথা না লোকে কেউ শোনে না। লোকে একটা জিনিসই দেখে, সেটা হচ্ছে সাকসেস। তা আমার আমি আর কি সেই ফিলসফিতে বিশ্বাস করি যে অজুহাত দেওয়া, এক্সকিউজ দেওয়াটা আমার ঠিক পছন্দ না। তার রূপকথা এবারের ভোটে কি হতে পারে? এমনিতে তো জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি চা বিক্রি করার থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি বলেন এটা রূপকথা। তারপর মুখ্যমন্ত্রী টালির ঘর থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, 7 বার সাংসদ, 3 বার নির্বাচিত মুখ্যমন্ত্রী, এটাও একটা রূপকথা। আচ্ছা, তারপর ধরুন, কিন্তু রাহুল গান্ধীর এরকম রূপকথা নেই, কারণ রাহুল গান্ধী সব পেয়ে বড় হয়েছে, সেই কারণে উনি আর কি এইরকম কোনো কিছু সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারেন না। কিন্তু আমার এইবারের ভোটে যেটা আমার খুব আশায় আছি, আমি না রিয়েল লাইফের নিজেও যেমন ফাইট করতে ভালোবাসি, নিজেও আমার তো মা চলে যাওয়ার পরও আমি আমার যুদ্ধ কখনো নিজের দর্শন থেকে, নিজের লক্ষ্য থেকে নিজেকে সরিয়ে নিইনি। আমার তো কোনো কিছু ব্যাপার ছিল না, আমি এই বাড়ি বিক্রি করে দিয়ে ব্যাংকের টাকায় বাঙালির শ্রেষ্ঠ পেশা ওই সুদে বসে বসে খাওয়া আমি খেতে পারতাম। আমার এত খাটাখাটনি, দৌড়ঝাঁপ, এসব করার ভাবনা, এসব করার কিছুই প্রয়োজন ছিল না। তা যাই হোক, সেটা অন্য বিষয়। আমার আর কি ওই রূপকথা খুব ভালো লাগে, খুব পছন্দ হয়, এবং যারা করতে পারে বা করে তাদেরকে আমার ভীষণ ভালো লাগে। তো এইবার ভোটে আমি তো সারা দেশের বলতে পারবো না, আমি অতটা নেই। আমাদের পশ্চিমবঙ্গে 3টে ভোটের রেজাল্টের দিকে আমি তাকিয়ে আছি, 3টে, একটি এবং 3টেই সিপিআইএম দলের। একটি হচ্ছে বলতে গেলে ধরুন এতে শ্রীরামপুরে দীপশিতা ধর, আমি ভীষণভাবে চাই দীপশিতা ভোটে জিতুক। আরেকটি হচ্ছে যাদবপুরে সৃজন ভট্টাচার্য, আমার মনে হচ্ছে সৃজন হয়তো বেরিয়ে গেলেও যেতে পারে, কিন্তু আমি ভীষণভাবে চাই যে সৃজন ভট্টাচার্য ভোটে জিতুক। আরেকটি হচ্ছে তমলুকে এক সময় অ্যাকচুয়ালি হয় কি, যিনি দাঁড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমাদের একটা স্বভাব আছে কি, আমরা ওয়ান অ্যাক্ট নেভার ডিফাইন আদার অ্যাক্ট, এই তথ্যটা ভুলে যাই। যে বিচারপতি হিসাবে অভিজিৎ বাবু সত্যি উনি দুর্দান্ত কাজ করেছেন, না হলে তৃণমূল সরকারের এই চরম দুর্নীতি হয়তো সামনেই আসতো না বা ধামাচাপা পড়ে যেত, ওনার জন্যই করতে পারেনি। কিন্তু অ্যাজ এ ভোটে দাঁড়ানো ক্যান্ডিডেট হিসাবে ওনার কথাবার্তা, আচার আচরণ আমার একেবারেই পছন্দ হচ্ছে না। এবং এই ভোটের দিন উনি যেদিন সন্ধেবেলা 24 ঘন্টা চ্যানেলে মৌপিয়া নন্দীর সঙ্গে যেভাবে কথা বললেন, আমার একদমই চাই না উনি জিতুন। হ্যাঁ, জিততে পারে, বিজেপির ব্যাপার, কিন্তু আমি চাই না। আমি ভীষণভাবে তাকিয়ে থাকবো দেবাংশু বা যদি সায়ন ভোটে যেতে। না, ওইসব গরুচোর কলাচোর ওইসব ফালতু কথা বলবেন না, ওগুলো শুনতে বিরক্ত লাগে। এটা আমাদের দেশে চিরকাল আছে,
ওগুলো থাকবে, ওগুলো কেউ সরাতে পারবে না। আগে প্রযুক্তি ছিল না, তাই ছিল। আর সততা আর কৃতি মানুষ দুটো এক নয়। আপনারা যারা সবসময় বলেন বুদ্ধদেব বাবু খুব সৎ মানুষ, সৎ মানুষ, সৎ মানুষ হচ্ছে এক জিনিস। একজন ডাক্তার, সে হয়তো 5 টাকা ভিজিট নেয়, কিন্তু তার ক্লিনিক্যাল স্কিল ভালো না, আপনার অসুখ সারাতে পারবেন না, আপনি যাবেন তার কাছে চিকিৎসা করতে? কৃতি মানুষ আর সৎ মানুষ। আপনি আমাকে বললেন শ্রেয়ান খুব সৎ, খুব ভালো। সৎ এক জিনিস, আর কৃতি হচ্ছে আরেক জিনিস। আপনি আপনার মেয়ের বিয়ে কোনো সৎ ছেলের সঙ্গে দেবেন যার কোনো রোজগারপাতি নেই, কোনো যোগ্যতা নেই? দেবেন কি? সততা আর কৃতি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই কারণে ওই দেবাংশুকে এর মধ্যে টানবেন না। দেবাংশু যে ভোটে যদি জিততে পারে, বা ওদিকে সায়ন ব্যানার্জি যদি ভোটে জিততে পারে, আমি মনে করি এটা একটা রূপকথা হবে। এই 3টে রেজাল্টের দিকে আমি ভীষণভাবে আগ্রহী। আমি চাই 3জনই ভোটে জিতুক এবং খুব সুন্দর রূপকথা তৈরি করুক। যদিও জানি না সেটা সম্ভব হবে কি না। তা যাই হোক, আমি ওইটাই বললাম যে ভোটের রূপকথা সেই দাদা ঠাকুরের আমলে কার্তিকচন্দ্র সাহাকে দিয়ে উনি হয়তো প্রথম শুরু করেছিলেন, বা ইতিহাস আরেকটা বলে যে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, সেটাও কিন্তু একটা হয়তো রূপকথা। তবে তখনকার অবস্থা অন্যরকম ছিল, তখন ইংরেজ শাসনের বিষয় ছিল, সেই জন্য সেটা আর কি আনছি না। তবে ভোটের আর কি রূপকথা, সেটা আর কি আমার মনে হলো যে ভোটের রূপকথা মানে কি, জীবনের রূপকথা। এই রূপকথা কিন্তু সবার জীবনে আসে না। আর এভরি ফেয়ারি টেল ইজ টু বি অ্যাকচুয়ালি ফট ফর, লড়াই করে সেটা আদায় করতে হয়। ওই অজুহাত দিয়ে এ ভালো না, ও ভালো না, সিস্টেম ভালো না, এ হয়নি, ও হয়নি, আকাশে আজ বৃষ্টি হয়েছে, কাল গরম ছিল, আমাকে ও এইসব কথা কেউ শোনে না, কেউ অজুহাত শোনে না। নাথিং সাকসিড লাইক সাকসেস। লোকে অনলি সাফল্য দেখে, এটা মনে রাখবেন। আর একদম নিচ থেকে উঠে এসে একদম পুরো বিপরীতভাবে ফিরে এসে জীবনে সফল হওয়াটাই সব থেকে আসল হচ্ছে রূপকথা। আমি এই 3টে রেজাল্টের দিকে ভীষণভাবে আগ্রহী। যদি সম্ভব হয়, খুবই কঠিন, তবে যদি রূপকথা হয় দুর্দান্ত একেবারে।